দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরাও সমান তালে চালিয়েছি আলহামদুলিল্লাহ। সুযোগ পাই না পাই আমরা কণ্ঠ বন্ধ করিনি, কারণ জনগণ আমাদেরকে তো তাদের অধিকারের পক্ষে কথা বলতে সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে, আমাকে বিশেষ করে মুখ বন্ধ করে সুপার গ্লু দিয়ে ওখানে বসার জন্য জনগণ আমাকে পাঠায়নি। জনগণ আমাকে পাঠায়নি যে আমার ছবিটা সংসদ টিভি এবং বিটিভিতে উঠবে আর সারা দুনিয়া দেখবে। জনগণ পাঠিয়েছে আমি কি বলি সেটা জনগণ শুনতে চায়। আমার সহকর্মীরা, সহযোদ্ধারা, বিরোধী দলের এমপিরা জনগণের অধিকারের পক্ষে কি করে সেটা জনগণ দেখতে চায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সংসদে যাওয়ার আগেই বলেছি এই সংসদের বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার জন্য আমরা এখানে যাচ্ছি না। গতকাল মধ্যরাতে আমরা একটা নোটিশ পেয়েছি যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। সেই স্থগিতকরণের কারণ হিসেবে বলা হয়েছে যে দেশে তীব্র জ্বালানি সংকট, এই কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হলো। মাননীয় স্পিকার, এখানে দুই ধরনের বিষয় রয়েছে। এক, এটা একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেটার সাথে আইন মন্ত্রণালয়ের একটা সংযোগ আছে, আবার জ্বালানি মন্ত্রণালয় তাদের একটা কজ দেখিয়ে নির্বাচনটাকে স্থগিত করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল অর্ডারের বিধান অনুযায়ী 3 বছর অন্তর অন্তর নির্বাচন হওয়ার কথা। যদি নির্বাচন করার মতো পরিবেশ না থাকে, অর্থাৎ প্যান্ডেমিক হয় বা অ্যাক্ট অফ গডের মতো কোনো ধরনের দুর্যোগ ঘটে, সেই সময়টাতে 1 বছরের জন্য একটা অ্যাডহক কমিটির বিধান করণের সময়টাতে করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে সেই জায়গাটাতে কোনো অ্যাক্ট অফ গড বা প্যান্ডেমিক না থাকা সত্ত্বেও নির্বাচন না দিয়ে তখন একটা অ্যাডহক কমিটি করা হয়। সেই অ্যাডহক কমিটিটা এখনো পর্যন্ত চলমান রয়েছে। সেই অ্যাডহক কমিটি থেকে একটা গণতান্ত্রিক যাত্রায় উত্তরণের জন্য একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল যে 19শে মেতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু গতকাল মধ্যরাতে হঠাৎ করেই সেই নির্বাচনটা স্থগিত ঘোষণা করা হলো। প্রশ্ন হলো, আমরা যখন সংসদে জ্বালানি সংকটের কথা বলছি, মাননীয় সদস্য আপনার মূল বক্তব্যটা বুঝতে পেরেছি। এটা কার্য বিবরণীতে আনার জন্য ভালো হবে, রেকর্ড থাকবে। আপনি দয়া করে একটা নোটিশ প্রদান করুন, এই বিষয়টা অ্যাড্রেস করবে, তখন মাননীয় আইনমন্ত্রী বক্তব্য রাখতে পারবে। সেটা হলো, আমরা যখন সংসদে জ্বালানি সংকটের কথা বলি, সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়। আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে সেইটা মূল ইস্যু? এই দুটা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমরা নোটিশ নিয়ে আসব, কিন্তু যেহেতু আজকে জ্বালানি মন্ত্রী উপস্থিত আছেন, আইনমন্ত্রী উপস্থিত আছেন, আপনি চাইলে তাদের থেকে এই বিষয়ে একটা সুরাহা, একটা তাদের বিবৃতি আপনি তাদেরকে দেওয়ার জন্য আপনি আহ্বান করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় মাননীয় আইনমন্ত্রী বিষয়ে অ্যাড্রেস করতে চান। দয়া করে মাননীয় আইনমন্ত্রীকে মাইকটা দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সদস্যকেও ধন্যবাদ যে উনি একটি অতি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সামনে এনেছেন। উনি দুইটি বিষয় বলেছেন, প্যান্ডেমিক অ্যান্ড অ্যাক্ট অফ গড। যেটা আনেননি সেটা হলো ফর এনি আদার রিজনেবল কজ, আইনের মধ্যে আছে, ওই পার্টটা উনি আনেননি। যতটুকু ওই একটা কবিতায় পড়েছিলাম, তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। উনি সব বুঝেন, এটা যেমন মানি, কিন্তু যতটুকু ওনার প্রয়োজন ততটুকু উনি আনেন, এর বাইরেরটুকু আনেন না। অবশ্যই সংসদের, অবশ্যই নির্বাচনে যাওয়ার জন্যই এই 8 সপ্তাহ বা 7 সপ্তাহ 8 সপ্তাহ সরকার দায়িত্ব গ্রহণের পরে, গত 18 মাসে তখন নির্বাচন হয়নি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরেই বার কাউন্সিলের নির্বাচন উদ্যোগ গ্রহণ করেছি। এবং সেই ব্যাপারে বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি জানেন, তারা স্বকীয়ভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন। মাননীয় স্পিকার, বার কাউন্সিলের উনি যে কথাটা বললেন জ্বালানি মন্ত্রণালয়কে টেনে এনে শুধুমাত্র একটা কারণে, সেই প্রেস রিলিজ আমিও পড়েছি, আমার নোটিশও এসেছে। উনি যে জিনিসটা বলেননি সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে যে তাদের ওখানে এখন নির্বাচন চলছে, তাদের নির্বাচন প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য, এইটাকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, ওই বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচনকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন।
এবং বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সেই অনুরোধটাও রক্ষা করেছেন। ফলে এই পার্টটা কিন্তু উনি বলেননি। আইনজীবীদের দাবি ছিল বিভিন্ন বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার হলো বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর বার, যেখানে 22,000-এর উপরে লয়া আছে। সেই বারের নির্বাচন সামনে, 29 তারিখে সেই বারের নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে, বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন। সেই কারণে সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। আমরা চাই ওনার মতোই যে বার কাউন্সিলের একটি স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক, এবং সেই প্রক্রিয়া এগিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা সেখানে হস্তক্ষেপের মধ্যে যাচ্ছি না। আমরাও চাই, ওনার মতোই চাই, বার কাউন্সিল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটা 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই এই রাস্তাটাকে প্রশস্তকরণের জন্য দ্রুত এটার আপনারা ব্যবস্থা নেবেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি 71 বিধিতে একটা নোটিশ প্রদান করুন, সেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। তখন মাননীয় মন্ত্রী জবাব দিবেন, আপনি সংশ্লিষ্ট মন্ত্রী যখন জবাবটা দিবেন, ইট উইল ওয়ার্ক আপন দ্য প্রসিডিওর। আমার মনে হয় আপনি 71 বিধিতে একটা নোটিশ দেন আমাদের। দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমানতালে চালিয়েছি আলহামদুলিল্লাহ। সুযোগ পাই না পাই আমরা কণ্ঠ বন্ধ করিনি, কারণ জনগণ আমাদেরকে তো তাদের অধিকারের পক্ষে কথা বলতে সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে, আমাকে বিশেষ করে মুখ বন্ধ করে সুপার গ্লু দিয়ে ওখানে বসার জন্য জনগণ আমাকে পাঠায়নি। জনগণ আমাকে পাঠায়নি যে আমার ছবিটা সংসদ টিভি এবং বিটিভিতে উঠবে আর সারা দুনিয়া দেখবে। জনগণ পাঠিয়েছে আমি কি বলি সেটা জনগণ শুনতে চায়। আমার সহকর্মীরা, সহযোদ্ধারা, বিরোধী দলের এমপিরা জনগণের অধিকারের পক্ষে কি করে সেটা জনগণ দেখতে চায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সংসদে যাওয়ার আগেই বলেছি এই সংসদের বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার জন্য আমরা এখানে যাচ্ছি না। অনেক সুবিধা আছে স্বেচ্ছায় অবলীলায় ছেড়ে দেব, নিবই না। যেটা না নিয়ে পারবো না সেইটা নেব, বাধ্য হবো যেটাতে। অবৈধ কোনো দিকে আমাদের চোখ এবং হাত যাবে না। আমরা এখনো আলহামদুলিল্লাহ এটার উপরে আছি। কিন্তু এই 24-এর গণবিপ্লব, গণ অভ্যুত্থান যেটাই বলেন, এখানে শুধু শিক্ষিত ছাত্ররা আর আমাদের মতো রাজনীতিবিদরা এই আন্দোলন করে নাই, জীবন দেয় নাই। আপনাদের দোয়া মাবুদের মেহেরবানি 1400-র মধ্যে মিনিমাম 1200 শহীদের বাড়িতে আমার ব্যক্তিগতভাবে যাওয়ার সুযোগ হয়েছে। আমি সজ্ঞানে সাক্ষ্য দিচ্ছি, এবং আমাদের 12 ভলিউমের এই শহীদদের স্মৃতিচারণ বই হয়তো অনেকের কাছে আছে, হয়তো নাই। আমাদের ওয়েবসাইটে সব কিছু আছে, মৌলিক 3টা ভাষাই আছে। যারা চাইবেন তারা সেখানে যেতে পারেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শহীদ হয়ে, তাদের 62 ভাগ শ্রমিক। কি কোটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল? কোটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ। তারা নেমেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারা নেমেছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। তারা গুণে ধরা রাজনীতির হাত বদলের জন্য জীবন দিতে রাস্তায় নামে নাই। আমরা সংসদে দাঁড়িয়ে বলেছি, আজকে সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সংসদের চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, সমস্ত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, আজকে জুলাইয়ের প্রোডাক্ট আমরা। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের, গণরায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হয়, দিব ইনশাআল্লাহ। কালকে এই জায়গায় দাঁড়িয়ে জুলাই শহীদ পরিবার এবং যোদ্ধাদের সাথে আমাদের একটা বৈঠক ছিল। সেখানে আমার প্রিয় সহকর্মী সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ বলেছে,
আগামীর আন্দোলনের সাথে নয়, সামনে থাকবো আমরা ইনশাআল্লাহ। সে এই সারির দিকে ইঙ্গিত করে বলেছিল আমাদেরকে সামনে পাবেন। আমিও কথা দিচ্ছি সামনে পাবেন ইনশাআল্লাহ। যতদিন সংসদের ভিতরে জাতির জন্য অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের থাকা প্রয়োজন, ততদিন থাকবো, তার বাইরে এক সেকেন্ডও নয়। যখন দেখবো আর কোনো কিছু করার নাই, তখন সেলিউট তালু সালামা, হে সংসদ আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেলাম। কিন্তু এর আগে এই সংসদের জমিদারিও কারো মানবো না এবং কারো কাছে বন্ধক দেব না। অনেকে বলছেন আন্দোলন শুরু করতে হবে, এটা কি? এটাও আন্দোলনের অংশ। যেদিন আমরা নোটিশ মোড করেছিলাম যে সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে, আলোচনার পর যখন 2/3 মেজরিটির গরম গায়ের কারণে আমাদের গায়ের জোরে এটাকে নাকচ করে দেওয়া হলো, আমরা সেদিন সংসদ থেকে বের হয়ে এসেছিলাম। এসে বলেছিলাম জনগণের রায় নিয়ে, রায় বাস্তবায়নের জন্য এখানে এসেছিলাম। অন্যায়ভাবে এই রায়কে পদদলিত করা হয়েছে, এখন জনগণের রায় নিয়ে আবার জনগণের পার্লামেন্টে আমরা চলে যাচ্ছি। এরপরে আপনারা দেখেছেন এর প্রতিবাদে বিক্ষোভ সভা হয়েছে, মিছিল হয়েছে, সারা দেশে এখন আন্দোলন চলছে। শুরু হবে কি? শুরু তো হয়েই গেছে। এখন তিলে তিলে সেই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই আন্দোলন ন্যায্য আন্দোলন। এই আন্দোলন কোন সুবিধাবাদী আন্দোলন নয়, ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার জন্য নয়। এই আন্দোলন 70% মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে, শহীদদের রক্তের সাথে আমাদের ওয়াদা বাস্তবায়ন করার জন্য, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই আন্দোলন ইনশাআল্লাহ সফলতার প্রান্ত সীমায় গিয়ে থাকবে, এর আগে নয়। এবং সেই আন্দোলনের সফলতা নিয়ে আমরা গড়ে ফিরব। আপনারা শুধু পাশে থাকবেন। দেশবাসী, এই আন্দোলন আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আমরা আমাদের সন্তানদেরকে কারো গোলাম বানাতে চাই না এবং কারো পারিবারিক রাজতন্ত্র বাংলাদেশে চলবে জাতির উপর ফ্যাসিজম হিসাবে, তাও আমরা বরদাস্ত করব না। রাজনীতির এই দুষ্ট চক্র ভেঙে দিতে হবে। একজনের বদলে আরেকজনের প্রশংসায় সংসদের 1/3 সময় ব্যয় হবে, এটা আর আমরা শুনতেও চাই না, দেখতেও চাই না। প্রশংসা হবে জনগণের, সংসদের ভিতরে কথা হবে জনগণের সমস্যা নিয়ে, সেখানে বসে খোলা মনে সমাধান বের হয়ে আসতে হবে। এইটাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর চর্চা হোক সংগঠনের, সংসদের ভিতরে আমরা এটা চাই না। কিন্তু আমরা ফেসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আগে ওই সংসদে দাঁড়িয়ে আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে 2-1 আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছেন। আমরা তাদেরকে বলি জিহ্বা সংযত করুন। এই মনোভাব এবং আচরণ দেখাবেন না। জুলাই যুদ্ধের মধ্য দিয়ে যেই প্রজন্ম, যেই দেশ গড়ে উঠেছে, এই দেশ কারো চক্রাঙ্গানির পরোয়া করে না। অতীতে যারাই আচরণ করেছে তাদের পরিণতি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, অপকর্ম করলে আগেরটার চাইতে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। সে পথেই তো আসছেন। বাইরে তো আপনাদের পদাচারণা দেখছি না, সবকিছু কুক্ষিগত করছেন। বাংলাদেশ ব্যাংকে অভ্যুত্থান করার পরে এখন দেশের সবচেয়ে বড় ব্যাংক, এখন ইসলামী ব্যাংকে আবার নতুন করে অভ্যুত্থান শুরু হয়েছে। যে ব্যাংক দেশের রিমিটেন্সের 32% একা আহরণ করে, এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয়, বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে। সাবধান করে দিচ্ছি, এইটাকে দলীয়করণ করবেন না। যদি দলীয়করণ করেন ব্যাংকগুলোকে একটার পর একটা, জনগণ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। আমি দেশের ব্যাংকের মূল মালিক জনগণকে বলবো, জেগে উঠুন।
আওয়াজ তুলুন, ওদের কদর্য চেহারা জাতির সামনে উন্মুক্ত করে দিন, থামিয়ে দিন, থামিয়ে দিতেই হবে ইনশাআল্লাহ। আমরা আবারও কথা দিচ্ছি, শুধু রাজনীতির পট পরিবর্তন নয়, সংস্কৃতির আমূল পরিবর্তনের জন্য আমাদের এই লড়াই। অপসংস্কৃতি যেখানে, সেটা ব্যাংকিং সেক্টর হোক আর যেখানে হোক, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষা ব্যবস্থায়, তারপরে দেশের আইন অঙ্গনে, যেখানেই হোক, ইনশাল্লাহ আমরা বসে বসে আঙ্গুল চুষবো না। আমরা জনগণের সাথে থাকব, জনগণকে সাথে নিয়ে তার মোকাবেলা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আজকের এই সেমিনারে আপনারা যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিয়েছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ, ঋণবোধ করি। আপনাদের পরামর্শগুলো অন্তরে ধারণ করে আগামীর পথ চলা আমরা যেন নির্ধারণ করতে পারি, এবং সেভাবেই যেন আল্লাহ, মহান আল্লাহর পর ভরসা করে আমরা জাতির সাথে থেকে, জাতিকে সাথে নিয়ে এই দাবিগুলা যেন আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কথা কম, কাজ বেশি। কাজ শুরু হয়ে গেল, সফলতা নিয়ে গড়ে ফিরবো ইনশাআল্লাহ।